সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ খুব নামিদামি পরিচিত ব্যক্তি, আপনারা সবাই চেনেন নিশ্চয়ই। উনি আরজিকর কাণ্ড নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, প্রতিবাদ করছেন, মমতাকে গালিগালাজ করছেন, সবাই জানেন, আপনারা ভিডিও নিশ্চয়ই দেখছেন। আজকে তারই বিরুদ্ধে অভিযোগ উঠল, সেটারই একটা ভাইরাল অডিও ক্লিপ আপনাদেরকে শোনাবো, দেখুন এই ভিডিওতে। আমি ওনাদের যে ওয়ার্কশপ প্রোডাকশন হাউসটি ছিল, তো আমি ওখানে যোগ দিই। তা আমাকে বলা হয়েছিল 14,000 টাকা, 14,000 আমার স্যালারি হবে, এবং 14,000 স্যালারি, যেটা আমি কখনো চোখেই দেখিনি। আমি মানে যতদিন ছিলাম তার মধ্যে আমি 2 মাসের মধ্যে মাত্র 8,500 টাকা স্যালারি চোখে দেখেছিলাম, এবং আমাকে সেটাও মানে গিয়ে চাইতে হতো যে দাদা এরকম ব্যাপার, আপনার আমাদের তো স্যালারিটা হয়নি। তো উনি তখন বলতেন যে অরুণাভ খাসনবিশ ছিলেন সেই দায়িত্বে, এবং রুদ্রনীল ঘোষের উনি খুব ভালো বন্ধু ছিলেন সেই সময়। হ্যাঁ, তো পরবর্তীকালে আমি জানতে পারি যে অরুণাভ খাসনবিশকে সম্ভবত আর্থিক তছরূপের অভিযোগে ওখান থেকে বের করে দেওয়া হয়। তো তারপরে এবার যখন সকলের সামনে থাকতেন রুদ্রনীল ঘোষ, তখন কিন্তু উনি আমাকে কিছু বলতেন না। উনি রাত্রিবেলা আমাকে বাড়িতে ফোন করতেন, ফোন করে তারপরে আমাকে বলতেন যে তুমি আমি খুব ভালো চিংড়ি মাছ রাঁধতে পারি, তুমি তো চিংড়ি মাছ ভালোবাসো, তুমি আমাদের বাড়ি আসবে, হ্যাঁ আমার বাড়িতে এসে আমি তো ওয়াইন আর চিংড়ি মাছ তোমাকে খাওয়া। আমি তখন বলেছিলাম না দেখুন, আমি তো কোনদিন ওইভাবে কাউরি বাড়ি যাই না, তো এটা আমার পক্ষে সম্ভব না। তা একদিন উনি আমাকে হঠাৎ করে কাজের কথা বলতে বলতে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি ভ্যাজাইনা কি দিয়ে পরিষ্কার করো। কথা বলতে বলতে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি ভ্যাজাইনা কি দিয়ে পরিষ্কার করো। আমি খুব মানে হকচকিয়ে গিয়েছিলাম ব্যাপারটা। আমি এখন রাখছি, আমি পরে কথা বলছি। আচ্ছা, তো লাস্ট যেটা হয় যে আমি একটা মানে আমাদের একটা মিটিং হয়েছিল, তা সেই মিটিংটাতে ওনাকে মানে সমস্ত আমাকে ইনফরমেশনটা দিতে হতো। তা উনি আমাকে সবসময় বলতেন যে 9:30 10টার পর তুমি আমাকে ফোন করবে বা মেসেজ করবে। আমরা তখন হোয়াটসঅ্যাপ করতাম, মেসেজ করতাম। এবারে মেসেজে তখন উনি আমাকে বলেছিলেন যে মেসেজ করে পুরো ব্যাপারটা জানাবে। তা আমি ওনাকে মেসেজ করে যখন জানাই, আমি বলি যে আমাকে কি কাল অফিসে আসতে হবে? তখন রুদ্রনীল ঘোষ বলেন যে তোমার সঙ্গে আমার একটু দুষ্টুমি করতে ইচ্ছে করছে। আমি তখন বলি যে না, এ ধরনের আপনি কেন কথা বলছেন? তারপরে আমি ওনাকে ফোন করি যে আপনি এইরকম ভাবে কেন কথা বলছেন। তখন উনি বলেন যে যেহেতু পরমব্রত চ্যাটার্জি আমার মেন্টর ছিলেন, উনি আমাকে স্ক্রিপ্ট রাইটিং বা পরিচালনা শেখাতেন, এবং উনি আমাকে বলতেন যে কিভাবে মানে একজন ভালো পরিচালক হওয়া যায়, ভালো সিনেমা দেখতে বলতেন। উনি সাজেস্টও করে দিতেন। এমনও হয়েছিল যে উনি আমাকে বলেছেন ওনার কাছে একটা হার্ড ড্রাইভ আছে, সে হার্ড ড্রাইভ থেকে উনি আমাকে দেবেন, সেই হার্ড ড্রাইভটা দেখে সিনেমাটা দেখে বা ওখান থেকে ডাউনলোড করে নিতে, হ্যাঁ যদি সম্ভব হয়, দিয়ে হার্ড ড্রাইভটা ওনাকে ফেরত দিয়ে দিতে। কিন্তু সেটা শেষ অবধি সম্ভব হয়নি, তার কারণ হচ্ছে যে তার আগেই আমি ওয়ার্কশপ থেকে বেরিয়ে যাই। তো রুদ্রনীল ঘোষের বক্তব্য এটাই ছিল যে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এই ধরনের একটা মেন্টালিটি ওনার ছিল। এবার এইটাই মানে ছিল কুপ্রস্তাব। এবং আমি ওনাকে যখন বলি যে আপনি আমাকে এই ধরনের কথা কেন বলছেন, উনি বলেন যে হ্যাঁ তুমি পরমব্রতকে তুমি পরম মানে খুব অশ্লীল ভাষা বলেছেন যে পরমব্রতর সঙ্গে তোমার সম্পর্ক থাকতে পারে, আমার সাথে থাকতে পারেন, এই ধরনের কথা উনি বলেছিলেন, এবং যথেষ্ট অশ্রাব্য ছিল কথাটা। তো আমি তখন বলছিলাম এটা কখন, এটা খুব ভুল কথা, উনি আমার মেন্টর, উনি আমাকে শেখান, কিন্তু আপনি এই ধরনের কথা কেন বলছেন? হ্যাঁ, তখন বলছে তুমি কি আমাকে প্লাস্টার অফ প্যারিসের মূর্তি বানাতে চাও? আমিও তো একটা মানুষ, হ্যাঁ আমারও কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, এইসব বলেছেন। এবারে আমি দেখলাম আনন্দবাজার ডিজিটালকে দেওয়া একটা সাক্ষাৎকারে উনি বলেছেন ওনাকে নিয়ে নাকি কুৎসা রটানো হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এই সমস্ত কথা বলেছেন। এবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনোভাবেই পোস্টটা ছিল না। আমি পোস্টটা জাস্ট করেছিলাম একটা নিজস্ব মানে একটা ফিলিংস থেকে। এবং আমার সবসময় একটা কথা মনে হতো, সেদিন যে আমি নিউকামার হিসেবে আমি যে পোস্ট করতে পারিনি, আমার মধ্যে যেটা অসহায়তা বোধ যেটা কাজ করছিল, সেটা আজকে আমার সবসময় মনে হতো একটা কথা যে তাহলে কি পৃথিবীতে জাস্টিস হয় না? এবং যখন এদিন ভবানীপুরের রায়টা বেরোলো, তখন আমার মনে হলো হ্যাঁ জাস্টিস হয়। তাহলে কোথাও গিয়ে একটা ভগবান একটা তার একটা প্রভাব রয়েছে এই পৃথিবীতে। তো রুদ্রনীল ঘোষ এমন একজন, আমি হয়তো যার বিরুদ্ধে সেদিন স্টেপ নিতে পারিনি,
আমার অসহায়তার জন্য। কিন্তু আজকে ঈশ্বর সেই স্টেপটা নিয়েছেন। সবার উপরে মানুষ সত্য হতে পারে, তাহার উপরে তো নয়। দেখুন, আমি যদি রাজনৈতিক দিক থেকে দেখতে চাই তাহলে আমি একটা কথা বলবো যে আজকে রুদ্রনীল কোন দলের মধ্যে রয়েছেন বা কোন দল ছেড়ে যাবেন সেটা তার নিজস্ব ব্যক্তিগত মতামত, সে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, সেটা তার ব্যাপার। যে কোনো রাজনৈতিক দল বলুন বা যে কোনো ফিল্ড বলুন, সেটা সিনেমা হতে পারে, কর্পোরেট হতে পারে, শিক্ষা ক্ষেত্র হতে পারে, সব ফিল্ডেই তো মহিলা কর্মচারীরা কাজ করেন। সেইখানে যদি মহিলা কর্মচারীদের এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হতো, এবং এরকম আমার মতো অনেকে আছেন যারা মুখ খুলতে পারেন না, যারা 9-10 বছর পরে মুখ খুলতে